দেখুন, আমরা বিশ্বাস করি যে পরিবারের মধ্যে মতবিরোধ তো থাকতেই পারে, মা এবং ছেলের মত অন্যরকম হতে পারে। এই অনুষ্ঠানে প্রথম দিন সম্ভবত সোমবার আপনাদের দেখিয়েছিলাম যে বাবা ছেলে মানে অভিনব বসু একটি রাজনৈতিক দল করে, এসএফআই করে, তার বাবা অমৃত বসু তৃণমূল কংগ্রেসের সাঁকরাইলের ব্লক সভাপতি, একেবারে সম্পূর্ণ দুটো মেরুর মতামত। এইগুলো নতুন কিছু নয়, যুগে যুগে ঘরে ঘরে হয়েছে। কিন্তু এবার আমি পরে যার কাছে আসবো ঘটনাচক্রে, তিনিও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অধ্যাপক শুভময় মৈত্র। আমি শুভময়দার কাছে পরিষ্কার জানতে চাইবো যে কি বেশি দিন আগে নয়, 2023-এর অগাস্ট মাসে হোস্টেলে ছাত্রমৃত্যুর ঘটনা নিয়ে এই এত হইচই, এত চিৎকার চেঁচামেচি, তারপর এই একটা ঘটনার পর স্টক টেকিং করতে গিয়ে দেখছি যে যাদবপুর বিশ্ববিদ্যালয় রোজ দর্শকদের মনে করিয়ে দিয়ে বদনাম করা সহজ নয়। এখনও প্রত্যেক বাঙালি রাজ্যবাসী যাদবপুর নিয়ে গর্বিত। ন্যাকের র্যাঙ্কিংয়ে A+, 2024 সালে কেন্দ্র সরকারের যে র্যাঙ্কিং তাতে দেশের সেরা রাজ্য বিশ্ববিদ্যালয় ভাবুন, সেইখানে স্থায়ী উপাচার্য নেই, স্থায়ী রেজিস্ট্রার নেই, চারটে শাখায় বিজ্ঞান, কলা, ইঞ্জিনিয়ারিং, ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ, সেখানে কোনো স্থায়ী ডিন নেই, স্থায়ী ফিনান্স অফিসার নেই, স্থায়ী মুখ্য গ্রন্থাগারিক নেই, স্থায়ী প্লেসমেন্ট অফিসার নেই। আমি শুভময়দার কাছে প্রশ্ন, মানে আমি বলছি আমি ঘটনা ভয়ঙ্কর, ভয়াবহ, না ঘটলে ভালো হতো, কিন্তু চোখে আঙুল দিয়ে আবার একবার দেখিয়ে দিল চর্চা হচ্ছে বলে এই রকম একটা কেন্দ্র সরকারের র্যাঙ্কিংয়ে দেশের সেরা রাজ্য বিশ্ববিদ্যালয় এত নেইয়ের তালিকা দীর্ঘ কেন? এই গোটা বিষয়টা যদি একটু বলেন আপনি। মানে মূল মুশকিলের যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে যে কংগ্রেস বাদে যে তিনটি রাজনৈতিক দলকে আমরা খুব ভালোভাবে চিনি আর কি, বিজেপি, তৃণমূল আর সিপিআইএম, এরা বেশিরভাগ সময়ই চেষ্টা করেন যে শিক্ষাঙ্গনে তাদের লোককে বসিয়ে সেখানে একেবারে পুরোপুরি নিয়ন্ত্রণ করা। এবং এর উদাহরণ আমরা অনেক দেখেছি। যাদবপুরের ক্ষেত্রে বিশেষভাবে বলতে হয়, শঙ্কর সেন থাকার সময় হয়তো কিছুটা পরিস্থিতির সুবিধে ছিল। আজকে ভাস্কর গুপ্ত মহাশয় আমার মাস্টারমশাই, আমি আজকেও আশা রাখি তিনি সেখানকার উপাচার্য হবেন পূর্ণ সময়ের, এবং তার কাছে আমার যথেষ্ট আশা আছে। আশা করি তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। তার মতো একজন মানুষ যাদবপুরকে হয়তো ঠিক পথ দেখাতে পারবেন। কিন্তু এই জায়গায় প্রথম যে কথাটা বলতে হয় সেটা হচ্ছে যে আপনি যে কবিতাটা দিয়ে শুরু করেছিলেন তার একটা জায়গা আমায় বলতেই হবে আর কি, আমার কণ্ঠস্বর শামসুর রহমানের কবিতা মাতাল ঋত্বিক কাব্যগ্রন্থের। তবে কেন বারংবার দেখেও অনেক কিছু আজ না দেখার করি ভান, কেন সাজি বিহবল বধির, কেন কণ্ঠস্বর রাখি চেপে সর্বক্ষণ, আর আমি বোবাকালা থেকে সেজে থাকবো না, এ স্বরের কারুকাজ পৌঁছে দেব মেঘনা নদীর নিচে, ব্যাকুল অধীর পাহাড়ে পাহাড়ে, কণ্ঠস্বর হবেই সর্বত্রগামী। আমি আমার কথা বলছি না, কারণ একটু আগে সুশ্রীষা সোরেন মহাশয়কে যেভাবে হেঁটে আসতে দেখলাম না, গাটা শিরশির করে উঠেছে। এত কথা আপনার এই ঘেরাটোপের মধ্যে বলছি, তারপর এমনিই কোমরে ব্যথা, ওনার মতো কয়েকটা ঘা খেলে শরীরটা ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়াবে আমি তো ভালো জানি না, আর কে বাঁচাবে তাও জানি না। সুতরাং আমি অত্যন্ত সাবধানে কথা বলবো, ভুলটুল বলে ফেললে আপনি রাতে দেখানোর আগে মুছে দেবেন ভালো করে। দৃষ্টিভঙ্গির কথা হচ্ছে, বাচ্চার ওপর দিয়ে গাড়ি চলে যাবে আর দৃষ্টিভঙ্গির কথা হবে। সুস্মিতা সোরেন হেঁটে আসতে পারবেন না আর দৃষ্টিভঙ্গির কথা হবে। খুব ভালোভাবে ভাবতে হবে, ধাক্কা যখন মারা হয়েছে, গ্রেভ অ্যান্ড সাডেন প্রভোকেশন, নিশ্চয়ই রাষ্ট্রশক্তি বলবে গ্রেভ অ্যান্ড সাডেন প্রভোকেশন হয়েছে। তো গ্রেভ অ্যান্ড সাডেন প্রভোকেশন হয়েছে, কতটা গ্রেভ? ছাত্রর গাড়িতে চলে গেলে এবং তারপর তৃণমূলের নেতারা বলবেন তারা মানবতাবাদী, তারা দুঃখ পাচ্ছেন, আর ওদিকে ফিজিক্সের ডেমনস্ট্রেশন দেখানো হবে চোখের কতটা কিভাবে ফাটতে পারে ইউটিউবে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রশ্ন উঠবে কতটা মানবতা তৃণমূলের লোকেরা দেখাচ্ছেন। আমি ধন্যবাদ জানাবো ব্রাত্য বসুকে, অত্যন্ত দায়িত্ব নিয়ে কথা বলেছেন। কিন্তু তৃণমূলের বাকি নেতারা যে ভয়টা দেখাচ্ছেন, যেভাবে ধমকাচ্ছেন, তাতে আমাদের ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে। এবং সাডেন প্রভোকেশন সকাল থেকে শুরু করে তো অনেকক্ষণ চলেছে এই ব্যাপারটা, সাডেন তো নয়, অনেকক্ষণ চলেছে। ফলে ছাত্ররা যখন উৎপাত করছিল, হ্যাঁ ছাত্ররা উৎপাত করছিল, বুদ্ধায়নে ট্রাফিক জ্যাম যখন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ দেখাতে গেছিল, হ্যাঁ ছাত্ররা উৎপাত করেছে। অতিবামদের সঙ্গে আমার রাজনৈতিক মত মেলে না, যাদবপুরে সত্যিকারের মানুষকে অনেক ক্ষেত্রে কথা বলতে দেওয়া হয় না, কিন্তু তা বলে ছাত্রর গায়ের ওপর দিয়ে যখন গাড়ি যাবে বা সুশ্রিতা সোরেন যখন ফুরিয়ে আসবেন, তখন ভলতেয়ারের কথা বলতেই হবে যে তোমার কথা বলার অধিকারটা আমি কাটবো না। এই জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দেখবেন দৃষ্টিভঙ্গি তো, ওই যে ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড তাকে ভেবে বোমা মারলেন, একটি বাচ্চা ছেলে ভুল করে মারা গেলেন, মিসেস কেনেডিও তার কন্যা, ফাঁসি হলো তো আইনে ক্ষুদিরাম বসুর আর কি। ফলে চট করে কিন্তু তুলনা করতে যাবেন না, ইতিহাস বিচার করতে অনেকটা সময় লাগে। আজকে
ইন্দ্রানুজ রায়, অভিনব বসু যে বাড়ির ঝামেলায় পড়ে গেছেন, সংসারের যন্ত্রণাটা বুঝতে পারছেন, বাবা মায়ের যন্ত্রণাটা, এই কনফিউশন হয়নি এমন নয়। পরিবারের মধ্যে নিশ্চয়ই রাজনৈতিক দ্বন্দ্ব আছে, আমার পরিবারের মধ্যেও আছে, আপনার পরিবারের মধ্যেও আছে, কিন্তু বাড়ির বাচ্চা ছেলেটা হাসপাতালে, কারুর পা ভেঙে গেছে, সেখানে বাবা মা কেউ তৃণমূলের নেতা বলে বুঝে উঠতে পারছেন না, ছেলের মতবাদের সঙ্গে আমার সম্পর্ক নেই, মা গুলিয়ে ফেলছেন, কোন ভয়ে বাবা হয়তো কিছুটা সাহস করে বলছেন। অর্থাৎ বামফ্রন্ট আমলে কিন্তু অন্তত কিছু বিরোধী ছিল, এবার তো তৃণমূল কংগ্রেস যেটা দিয়েই দিয়েছে 250-র বেশি আসন পাবে, তাহলে আমাদের কথা বলার জায়গা কতটা বিস্তৃত থাকবে এই প্রশ্নটা আসবেই। এবং ছাত্র সংসদ নির্বাচনের যে দাবি, এই দাবিটাকে যদি হারিয়ে ফেললে কিন্তু খুব মুশকিল হবে। যারা এত বছর ধরে নির্বাচন করছে না, জেএনইউতে কিন্তু ওই আক্রমণাত্মক কংগ্রেস এবং তারপর যথেষ্ট ভারতবর্ষের শক্তিশালী বিজেপি, তারা কিন্তু জেএনইউ এর নির্বাচন বন্ধ করতে পারেনি। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস, যে তৃণমূল কংগ্রেসের বাম মনোভাবাপন্ন নেতারা 2007 থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে গিয়ে বামপন্থীদের 34 বছরের জগদ্দল পাথর সরিয়েছিলেন, সেই তৃণমূল নেতাদের দৃষ্টিভঙ্গি 2011-র পর 3টে টার্ম হয়ে গেল। 3টে টার্ম যখন হয়ে যায় না সুমনবাবু, বামপন্থীরা 77-এ ক্ষমতায় এসে যখন 71-এ 3টে টার্ম শেষ করেছিল, তারপর বামপন্থীদের চেহারা লক্ষ্য করুন, তৃণমূল কংগ্রেস একেবারে সেই চেহারার দিকে যাচ্ছে। হয়তো ধর্ম ইনভলভ নেই বলে ফ্যাসিবাদী কথাটা বলা যাবে না, কিন্তু কর্তৃত্ববাদ এবং আধিপত্যবাদ আমরা কিন্তু ভয়ঙ্কর ভয় পাচ্ছি। ধন্যবাদ শুভময়দা। আমি শুধু শুভময়দার 71-এর জায়গায় 91টা বসাবো 3টে টার্মের পরের। আর শুভময়দা আরেকটা চমৎকার কথা বলছেন, বড় বড় নেতারা ক্যাম্পাস খালি করার কথা বলছেন। আমার সংশয়টা খুব পরিষ্কার, সেটা হচ্ছে এতগুলো যে পদ খালি হয়েছে, সেই পদগুলো ভর্তি করার কথা কেউ কিন্তু বলছেন না। ক্যাম্পাস খালি করে দেবেন, যাদবপুরের ক্যাম্পাস। অর্ণব, আমি তারপরে এই শুভময়দার অন্য পয়েন্টে উনি মানে শুভময়দা যে কথাটা বললেন, শুরুটার মধ্যে একটা গলত রয়েছে। গলতটা হচ্ছে ভিসি নিয়োগ আটকে আছে কেন? ওটা তো সুপ্রিম কোর্টে এই মুহূর্তে মামলা চলছে, এবং সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার পরও আমাদের যিনি রাজ্যপাল, তিনি পরের পর জিনিসটাকে এমনভাবে লিঙ্গার করছেন, এমনভাবে পিছিয়ে দিচ্ছেন যে এখনো পর্যন্ত অন্তত 17টা ইউনিভার্সিটিতে আটকে রয়েছে। 14টা ইউনিভার্সিটিতে বসেছে, কিন্তু এখনো পর্যন্ত 17টা ইউনিভার্সিটিতে আটকে রয়েছে। সুতরাং প্রতিবাদ যদি করতে হয়, এই যে লম্বা একটা সময় ধরে রাজ্যপালের সঙ্গে রাজ্যের যে সংঘাত, এবং তার মধ্যে কে দায়িত্ব নেবে কে দায়িত্ব নেবে না, কার কতটা অধিকার থাকবে, সেই একটা জায়গা। আর দুই হচ্ছে, এবার যে 1925 সালের জানুয়ারি মাসে ইউজিসি যে ড্রাফট পাঠিয়েছে, সেই ড্রাফটে কিন্তু পরিষ্কার করে এই কথা বলা আছে যে ভিসি যে নিয়োগ হবে সেখানে রাজ্যের ভূমিকা থাকবে না। রাজ্যের কোথায় গন্ডগোলটা অন্য, আমার ভিসি না তোমার ভিসি, এ তো মাসের পর মাস অলিক কুনাট্য রঙ্গ চলছে। একবার রাজ্যপাল তার মর্জি মতো করে দিচ্ছে, সেটা তোমরা মানছো না। পুরো জিনিসটা ভিসিতে কিন্তু আটকায়নি। আমি যে ফেডারেল স্ট্রাকচারটা শিক্ষায় রয়েছে, ওটা যৌথ তালিকাভুক্ত শিক্ষক, কিন্তু আমি বলছি আপনাদের মনে থাকবে সেই নিয়ে আমরা অনুষ্ঠান করেছিলাম। আমি খুব দ্রুত পরের বিষয়ে যেতে হবে, কিন্তু আমি বলছি সুপ্রিম কোর্ট এই বিতর্কে ঢুকতে চায়নি। সুপ্রিম কোর্ট কার্যত ঢুকতে উনি ফ্যাসিবাদী বললেন, তো আমি জানি না কোন দলকে বললেন। আমি খালি বলছি যে দল ওপেনলি বলে দুধেল গায়ের তোষণের কথা, তারাই বোধহয় ফ্যাসিবাদী। আমি জানি না ফ্যাসিবাদীর সংজ্ঞাটা পাল্টেছে, বা শুভময়দা বোধহয় ওবিসি এ বির নতুন তালিকাটা দেখেননি, তাহলে অন্তত তৃণমূলকে ফ্যাসিবাদী নয় এই তাদের এই সুনামটা। আমি শুধু একটাই কথা বলবো, আপনি যত বড় লিস্টটা বললেন ভিসি থেকে শুরু করে, ভিসিটা বাদ দিলে বাকি প্রত্যেকটা নিয়োগ আটকে আছে রাজ্য সরকারের তৈরি করা আইন রাজ্য সরকার বাস্তবায়ন না করার জন্য। এক্সিকিউটিভ কাউন্সিল, ফ্যাকাল্টি কাউন্সিল, ফিনান্স অফিসার, রেজিস্ট্রার, ডিন, প্লেসমেন্ট অফিসার, যাবতীয় যা সবকটা রাজ্য সরকারের ব্যর্থতার ফল হচ্ছে এই নিয়োগগুলো না হওয়া। ফলে সেই দায় তাকে নিতে হবে। এমনকি ছাত্র সংসদ যেটা না হওয়া, রাজ্য সরকারের পাস করা আইন, সেটা রাজ্য সরকার বলবৎ করছে না। আমি বললাম এর দায়টা কে নেবে? রাজ্য সরকার ছাড়া। আমি বলছি আজকের এই দায় চাপানোর রাজনীতি চলছে অ্যাজ ইফ যেন ভিসি না থাকার কারণে, ভিসি তো নেই মাত্র 3 বছর, তার আগে থেকে গত 10-12 বছর ধরে হচ্ছে এই নেই এর তালিকা, এই নেই ওই নেই ওই নেই, নৈরাজ্য চলছে। এই নেইগুলো মিলালে যদি আপনি দেখতে থাই ভিসি নেই, অস্থায়ী ভিসি। আজকে ব্রাত্য বসু তাকে দেখতে গেছেন, আমি দ্রুত একবার তিনি কীরকম আছেন, শারীরিকভাবে অসুস্থ, তার সহধর্মিনীর বক্তব্য আমি এবিপি আনন্দে শুনছিলাম, অত্যন্ত উদ্বেগজনক। তার এর আগে একটা বড় ধরনের অসুস্থতা হয়েছে, যার ফলে পরিবার উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে। আমি বলছি একদিকে ইন্দ্রানুজ, অন্যদিকে ভাস্করবাবু, তারা দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই কামনা আমার থাকবে। আমি সমীরদার কাছে একেবারে শুভময়দা যে অংশগুলো তুললেন তার একটা অংশ নিয়ে যাব, কিন্তু তার আগে ভিসির খবর। প্রথমে শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ, তারপর তার গাড়ির ধাক্কায় এক ছাত্রের গুরুতর জখম হওয়া,
এরপর থেকেই অচল অবস্থা তৈরি হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। এই পরিস্থিতিতে আলোচনায় বসার জন্য অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্তকে বুধবার বিকেল 4টে পর্যন্ত ডেডলাইন বেঁধে দেন আন্দোলনকারী পড়ুয়ারা, কিন্তু তার আগেই হাসপাতালে ভর্তি হয়ে গেলেন তিনি। অরবিন্দ ভবনীকে খবর পান যে একটি ছেলে আহত হয়েছে, উনি তাকে দেখতে কেপিসি হাসপাতালে যান, যেটা শিক্ষক হিসেবে ছাত্রকে দেখতে যাওয়া ওনার কর্তব্য। কিন্তু যেটা উনি ভাবেননি সেটা হচ্ছে প্রবল গালাগাল এবং একজন প্রায় কার্যত কাঁধের উপর উঠে জামা ছিঁড়ে দেওয়া, এটাতে উনি প্রচণ্ড ডিপ্রেসড হয়ে গেছেন। এরম অমানবিক চাহিদা দয়া করে আপনারা রাখবেন না। একটা অসুস্থ মানুষকে টানতে টানতে নিয়ে যাবে, এটা মনুষ্যত্ব নয়। শনিবারের ঘটনার পর থেকেই আর বিশ্ববিদ্যালয়ে আসেননি অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্ত। জানান তিনি অসুস্থ। এরই মধ্যে উপাচার্যের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে তাকে বিশ্ববিদ্যালয়ে এসে বৈঠকে বসার আহ্বান জানান পড়ুয়ারা। এরপরই বুধবার সকালে তিনি আরএন-টেগর হাসপাতালে ভর্তি হন। আমরা যেটা হাসপাতাল সূত্রে জানতে পারছি যে তার এমআরআই শেষ হয়েছে। তাকে এখানে যখন আনা হয়েছিল প্রথমে তাকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছিল এবং এই মুহূর্তে তাকে প্রাইভেট বেডে কিন্তু তাকে শিফট করা হচ্ছে। প্রেশার যখন বাড়ছিল আর ঝুঁকি নেওয়া যায় না, চেষ্টা করতে এখন হাসপাতালে রেখে পর্যবেক্ষণে রেখে এখন যেন কোনো রকম টেনশনও না থাকে, কোনো রকম উত্তেজনার কাজ যেন উনি না করেন, সেটা হাসপাতালে থেকে সম্ভব না। পড়ুয়া জখম, বিশ্ববিদ্যালয় অশান্ত। এই পরিস্থিতিতে উপাচার্যের ভূমিকায় হতবাক পড়ুয়ারা। এটা দায়িত্বহীনতা থেকে নিজেকে এড়ানোর জন্য এই খেলা আমরা আগেও দেখেছি, নানান রাজনৈতিক মঞ্চ থেকেও আমরা দেখেছি যে লোককে কখনো সিবিআই পুলিশ ধরলে সে উডবানে চলে যায়, অমুক জায়গায় চলে যায়, তমুক জায়গায় চলে যায়। এই ছক আমরা জানি। ওনার যা অসুস্থতা আছে উনি দ্রুত সুস্থ হয়ে উঠুক, কিন্তু এটাও উনি মনে রাখুক যে যতক্ষণ পর্যন্ত উনি এই ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে পারবেন না ততক্ষণ পর্যন্ত তার নিস্তার নেই, ওনাকে দায়িত্ব নিতেই হবে। অন্তর্বর্তী উপাচার্যের অসুস্থতার মধ্যে অন্য গন্ধ পাচ্ছে বিরোধীরা। নাটক করতে ভর্তি হয়েছে, কে কোন ছাত্র কোন রাজনীতি করে আমার দেখার দরকার নেই, কিন্তু একটা ছাত্ররা প্রতিবাদ করছে, সেখানটায় গাড়ি চলে যাচ্ছে, তাকে হসপিটালে ভর্তি হতে হচ্ছে, এটা খুব কখনো মেনে নেওয়া যায় না। সেটার সঙ্গে নাটক করতে গিয়ে উপাচার্যকে ভর্তি করে দেওয়া হচ্ছে যাতে কেসটা জোরালো হয়। বুধবার বিকেলে অন্তর্বর্তী উপাচার্যকে হাসপাতালে দেখতে যান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ডাক্তার আমাকে নিজেই বললেন একটু আগে যে ওনার কোনো রকম মানসিক চাপ ওনার নেওয়া যাবে না, এমনি একটা ওনার স্ট্রোক হয়ে গেছে, হার্টের অবস্থা ভালো না। সেই জায়গায় আমার মনে হয় আমি সব পক্ষকে অনুরোধ করব মাননীয় উপাচার্য ভাস্কর গুপ্তর জীবনের দিকে তাকিয়ে একটু মানবিক ব্যবহার যেন তার সঙ্গে করা হয়। এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শনিবারের ঘটনার প্রতিবাদে মিনার্ভা রেপার্টারি ছাড়লেন নাট্যকর্মী স্বাগতা চক্রবর্তী। সুকান্ত মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। দেখুন, এবার সংবেদনশীলতার প্রশ্ন। আমি শিল্পী সমীর রাইচের কাছে আসবো। খানিকক্ষণ আগে শুভময়দা বলেছেন যে সত্যি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই মুহূর্তে শুধু উপাচার্যর হয়ে বলছেন তা নয়, তার গাড়ি আক্রান্ত হওয়ার পরও বলেছেন যে তার খারাপ লেগেছে, কম বয়সী চালক ভয় পেয়ে গেছে, ছাত্রদের আহত হওয়াটা কাম্য ছিল না, এমনকি ইন্দ্রানুজের বাবা মাকে ব্যক্তিগতভাবে ফোনও করেছেন। কিন্তু পাশে রাখুন তার দল বলেছে হঠাৎ একটা ভিডিও সামনে এনে ফ্রেম বাই ফ্রেম নাকি তারা ফ্রিজ করে দেখিয়েছে সম্পূর্ণ অন্য একটি ছেলেকে, যেটা এবিপি আনন্দের ফুটেজের পাশাপাশি আমরা দেখিয়েছি যে ছেলেটি অর্থাৎ ইন্দ্রানুজ গাড়ির সামনে ছিলই না, স্কুটারের তত্ত্ব এলো। তারপর প্রশ্ন তোলা হলো যে যদি গাড়ির ধাক্কা লাগে তাহলে মাথা ভাঙলো না কেন, নাকের হাড় ভাঙলো না কেন? একটা ছেলে যখন তার 14টা স্টিচ হয়েছে বাঁ চোখে, বাঁ হাত, বাঁ পা, ভয়ঙ্করভাবে আহত, তখন এই ধরনের সংবেদনশীলতার কোট আনকোট সংবেদনশীলতার উদাহরণ সামনে রাখছে শাসক দল। আমি ঠিক এইখানে সমীরদার কাছে আসবো যে একদিকে 1 মিনিটে দখল করতে পারি, 30 সেকেন্ডে দখল করতে পারি, আরেকদিকে তোমার এক সময়ের খুবই পরিচিত, এখনও নিশ্চয়ই যোগাযোগ আছে, ব্রাত্য বসু, যে খারাপ লেগেছে, এইটুকু অন্তত বলছেন। কোনটা তৃণমূলের আসল মুখ? সুমন, প্রথম আমি যেটা বলবো যে তুমি জিজ্ঞাসা করলে যে কোনটা তৃণমূলের আসল মুখ, আমার তো নিজের কাছে সবসময় প্রশ্ন হয় তৃণমূলের কি কোনো মুখ আছে? কেন ওই পরিবর্তন যে হোর্ডিংয়ে তোমাদের সব মুখগুলো ছিল? আমাদের মুখ ছিল, আমরা তৃণমূল ছিলাম না। আমাদের যারা মুখ ছিল তার মধ্যে কিছুজন নিশ্চয়ই শাসক দলের সঙ্গে আছেন এখন, কিন্তু অধিকাংশই নেই। আমার সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না। এখানে কতগুলো পুরো ঘটনাটাকে আমরা স্টাডি করছি, তো সমস্ত মানুষ স্টাডি করছে।
আমরা শুনছি যে শাসক দলের দুজন নেতা কিনা ওনারা বলতে পারবেন বা সহবসতির নেতা আমি জানি না, এবং তাদের কি কন্ট্রিবিউশন সোসাইটিতে সেটাও আমি জানি না। তারা বলছেন যে ইন্দ্রানুজ যে অ্যাক্সিডেন্টটা হলো ওটা আদৌ হয়নি। কেউ বলছেন ওর নাকটার কেন ভেঙে যায়নি কেন। আরে এরা কি কোর্ট? ওনারা কি কোর্ট? কেউ বলছেন এআইএ করা হয়েছে, এআইএর সাহায্য নিয়ে। এআইএর সাহায্য নিয়ে আপনারা তো সন্দেশকারীতে দেখিয়েছেন দিনের পর দিন, আপনারা করেছেন, বাংলার মানুষকে বোকা বানিয়েছেন। যেখানে মাননীয় ব্রাত্য বসু, না সমিতা, সন্দেশখালিতে অবশ্য বিজেপি ওর কোনো ডিনায়াল দেয়নি যে একজন নেতার বক্তব্য যেটা তৃণমূল এসছে সেটা এআই বলে, তো বিজেপি অন্তত বলে। বিজেপি কি বললো না বলো শোনো, বিজেপি, সিপিএম, তৃণমূল এরা রাজ্যবাসীর জীবনটাকে চালাতে পারে না। আমরা ভোট দিই, এটা সত্যি কথা, গণতান্ত্রিক সিস্টেমে ভোটটা দিতে হয়, কিন্তু এরা আমাদেরকে কিনে নেয়নি যেটা ওনারা ভাবছেন। আজকে বিজেপি বলছে না, তার কারণটাও আমরা জানি, যে কারণে আজকে সিবিআই, ইডি এতগুলো কেস, কোনোটা সুরা হচ্ছে না, কেন হচ্ছে না সেটাও আমরা জানি। আমার প্রশ্নটা আবারও বলছি, যেখানে মাননীয় ব্রাত্য বসু নিজে বলছেন যে এই ঘটনাটা হোক আমি চাইনি, এবং উনি দুঃখিত, ওনার পরিবার দুঃখিত, সেখানে কি করে তৃণমূলের নেতারা কেউ বলেন 30 সেকেন্ড, কেউ বলেন এক মিনিটের মধ্যে আমরা ওটা দখল করে নেব, ওনাদের পৈতৃক সম্পত্তি, নাকি ওরা বাংলাদেশের বা পার্শ্ববর্তী রাষ্ট্রকে দখল করবেন, নাকি ওনারা আমাদের সোলজারদের জেনারেল ভেবেছেনটা কি গায়ের জোর দিয়ে সমস্ত কিছু করবেন? সুমন, আমার বলতে কোনো দ্বিধা নেই যে ছাত্ররা যে দাবিটা করেছে যে ছাত্র সংসদের নির্বাচন, এটা সত্যি কথা যে ছাত্র সংসদের নির্বাচন হওয়া উচিত। আবার এটাও ভাবতে আমার ভয় লাগে, যেই ছাত্র সংসদের নির্বাচন বলা হবে, ঘোষণা করা হবে, পশ্চিমবাংলার, আমি দায়িত্ব নিয়ে বলছি, পশ্চিমবাংলার অধিকাংশ কলেজে যেখানে যেই ইউনিয়নের স্ট্রেংথ আছে, বিপক্ষ পার্টিকে মেরে সমস্ত অসুস্থ করে দেবে। এটা নির্বাচন? আজকে বলছেন, একটু আগে আমার ভাই অর্ণব বলল তৃণমূলের মুখপাত্র হিসেবে, যে আমরা খুব সুন্দর গণতান্ত্রিক পরিবেশ চাই, আমরা ওখানে স্টুডেন্টদের চাই। এই যদি চাও তাহলে আশুতোষ কলেজে কি করে ওই 60 ফিটের 80 ফিটের ব্যানার ঝোলে একজন মাননীয় মুখ্যমন্ত্রীর, একজন আমাদের মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জির, একটা কলেজের এটা সুস্থ পরিবেশ যে কলেজের সামনে অত বড় বড় ব্যানার, এটা আমাদের রাজ্যের সম্মান বাড়াচ্ছে? সমস্ত মিথ্যে কথা। আমি আবারও বলছি, আর আমি আমার স্টুডেন্ট ভাইদের বলবো যারা এই আন্দোলন করছেন, যে আপনাদের সমস্ত দাবি থাকতেই পারে এবং আন্দোলন করবেন। স্টুডেন্ট আন্দোলন করবে না তো কে করবে? এই বয়স্ক লোকগুলো বসে বসে বলবেন যে আমরা এই করতাম, আমরা এই করব, কেউ বলছে যে খালে তুলে ফেলে দেবো, আন্দোলন করবে। কিন্তু আপনারা কেউ ভেবে দেখেছেন? একবার ওই প্রশ্নটা আসলো না। গোটা যাদবপুরবাসী, গড়িয়া, নরেন্দ্রপুর, বারুইপুর, এখানকার যে লক্ষ লক্ষ লোক প্রতিদিন রাস্তা অবরোধ বিকেল থেকে রাত্রি অবধি। স্টুডেন্টরা পরীক্ষা দিয়ে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছে, কেউ ফিরতে পারছে না। স্টুডেন্টরা আন্দোলন করছে, কলেজের মধ্যে করছিলেন, করুন, কিন্তু আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা মূল রাস্তা, মেইন রোড যেটা 5 নম্বর রুটের, সেই রাস্তাটাকে এইভাবে আটকাবেন না। আপনারা বুঝতে পারছেন না আপনাদের আন্দোলনটা আপনাদের বিপক্ষে চলে যাবে, যেটা শাসক দলের সুবিধা হয়ে যাবে। ওরা তখন দেখাবে আপনাদের জন্য জনজীবন বিপর্যস্ত হচ্ছে দিনের পর দিন। এটা হতে পারে না। আর আরেকবার আমি বলবো এসএফআইর কাছে যে আপনারা কথায় কথায় হরতাল ডাকবেন না। যখন একটা পরীক্ষা চলছে সেই সময় হরতাল ডাকলে আপনারা নিজেরাও জানেন যে ওই বয়সী ছেলে মেয়েদের পরীক্ষা দিতে গেলে কীরকম টেনশন থাকে। সেইখানে যদি ওদের যাতায়াত, সমস্ত পরিবেশটা সুস্থ না থাকে, মুশকিল। আমি খালি মাননীয় ব্রাত্য বসুর কাছে, আমি ব্রাত্য বসুকে আমার ছোট ভাইয়ের মতো আমি অনুরোধ করছি যে আপনি নিজে স্টেপ নিন, আপনার দলের এই সমস্ত নেতাদের মুখ বন্ধ করুন, বলুন, এবং ইন্দ্রানুজ যে অসুস্থ, এবং সেটা আমরা ভিডিওতে দেখতেই পাচ্ছি পরিষ্কার, তার সুস্থতা কামনা করুন। তাহলে বাংলার মানুষ বুঝবে। আপনারা ওইখান থেকে আপনার দলের যারা যারা বলছেন
তাদেরকে বিরত করুন, তা না হলে আমরা কেউ সহ্য করবো না। বেশ, আমি দু একটা ছোট্ট কথা বলি। এক হচ্ছে একাধিক একেবারে ইউনিক দৃষ্টিকোণ সমিতদা যেহেতু এলাকারই বাসিন্দা, কার্যত বৃহত্তর যাদবপুরের বাসিন্দা, আপনাদের সামনে তুলে ধরলেন। কিন্তু এইখানে আমরা একদম একটা গণতান্ত্রিক রাষ্ট্রে সেখানে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন হবে না কেন? এই বেসিক প্রশ্নটা কেন আমরা তুলব না? যেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয় 2019-এর পর আর কোনো বা 16-র পর কোনো নির্বাচন হয়নি, 2019-এর পর অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে 8 বছর কোনো নির্বাচন হয়নি, কেন? আমি বিস্মিত। সমিতদা বললেন, আমার সমিতদার যুক্তি এবং আশঙ্কাটা আমি শেয়ার করি যে আমাদের এখানে ছাত্র সংসদ নির্বাচন মানে এই যা চেহারা এখন সমাজের, এত হিংস্রতা, তাতে হিংসা হতে পারে। কিন্তু আপনি আমাদের বলুন যে বিধানসভা বা লোকসভা বা পঞ্চায়েত, এমনকি সমবায়ের নির্বাচনে হিংসা হয়, চিকিৎসকদের নির্বাচনে সেখানে যতজন ভোটদাতা তার থেকে বেশি পুলিশ রাখতে হয়। আমি বলছি সেই নির্বাচনগুলো কি বন্ধ হয়ে গেছে? আমাদের দেশে লোকসভা হয় না, পশ্চিমবঙ্গে লোকসভা ভোট দিইনি আমরা, বিধানসভা হয় না, সেইখানে যদি হিংসা হয় আর সেই নির্বাচন বন্ধ না হয়, কেন হিংসার অজুহাতে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ হবে? কিন্তু আমি জানি এই নিয়ে বিতর্ক আরও চলতে পারে। ইতিমধ্যে আমরা প্রায় 1.25 ঘন্টা পার করে এসেছি, কিন্তু এবার আরও দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু আপনাদের সামনে আমায় রাখতে হবে। একটা মারাত্মক অভিযোগ, ইদানিংকালে এই অভিযোগ যদি সত্যি হয়, এই রকম অভিযোগ আমাদের শিউরে ওঠার মতো, কোনো সন্দেহ নেই। ছাত্র ধর্মঘট করেছিলেন, থানায় তুলে নিয়ে যাওয়া হলো, অকথ্য অত্যাচার করা হলো, এবং অভিযোগ করছেন আজকে যিনি আমাদের সৌভাগ্যের ব্যাপার আমাদের সঙ্গে স্টুডিওতেই আছেন, সুশ্রিতা সোরেন, উনি ওনার কথা বলবেন, এবং প্লিজ আপনি জায়গাতে বসেই বলবেন, আপনি আহত, আপনাকে কষ্ট করে পোডিয়ামে যেতে হবে না। কিন্তু তার আগে ওনার মারাত্মক অভিযোগ যে থানায় অত্যাচার করা হয়েছে, মোমবাতি জ্বালিয়ে গরম মোম হাতে ফেলা হয়েছে, বেল্ট খুলে ওসি স্বয়ং প্রহার করেছেন মহিলা থানার, এবং তিনি একেবারে স্পষ্ট সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ সামনে এনেছেন। আমি এইখানে পুলিশের পাশাপাশি যা বক্তব্য সেটাও সমানভাবে রাখবো। পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে নির্দিষ্ট একটা রাজনৈতিক স্বার্থে পুলিশের ওপর চাপ সৃষ্টি করার জন্য এই অভিযোগ উনি এবং ওনারা করছেন। আমি দ্রুত প্রতিবেদন দেখাবো, তারপর সরাসরি ওনার কথায় আসবো। ওই থানার যিনি ওসি, তিনি কোমরের বেল্ট খুলে সেখানে আমাদেরকে মারছে। ওখান থেকে আমাকে চুলের মুঠি ধরে শূন্যে তুলে জেল কাস্টাডিতে নিয়ে যাওয়া হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র জখম হওয়ার প্রতিবাদে সোমবার ছাত্র ধর্মঘটে ডাক দিয়েছিল এসএফআই ও এসইউসিআই এর ছাত্র সংগঠন ডিএসও। অভিযোগ, ডিএসওর কর্মী সমর্থকেরা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর আগেই আটকে দেয় পুলিশ। তারপর মহিলা আন্দোলনকারীদের থানায় তুলে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাদের উপর অকথ্য অত্যাচার চালানোর অভিযোগ উঠেছে মেদিনীপুর মহিলা থানার ওসি সাথী বারিকের বিরুদ্ধে। তিনি বললেন যে ও তোমাদের ধর্মঘট, আমি ধর্মঘট এখানে করাচ্ছি, আমি তোমাদেরকে দেখাবো ধর্মঘট করা কাকে বলে। কিছুক্ষণ মারার পর বাকি 3 জনকে অন্য একটা রুমে নিয়ে যায় ওই থানার যিনি ওসি। উনি হচ্ছে বাকি যে পুলিশরা ছিল তাদেরকে 2 জনকে বললেন যে এর পায়ের উপরে, যে মেলা পায়ের উপরে তোমরা দাঁড়াও, তারপরে আমি যাতে যখন মারবো তাকে বেত দিয়ে আঘাত করব, যাতে পাটা না সরিয়ে নিতে পারে, সেই জন্য তাদেরকে দাঁড়াতে বলেছিল। সেইভাবেই তারা আমার পায়ের উপরে দাঁড়িয়েছিল, এবং ওসি সেখানে সেই লাঠি দিয়ে পরপর আমাকে বেত মারতে থাকে। এরকম ঘটনা কোনো অবকাশই নেই। যেহেতু পড়ুয়া, আমরা পড়ুয়াদের যে তাদের যে সামাজিক অবস্থান সেটাকে আমরা মাথায় রেখে তাদের প্রতি আমরা সংবেদনশীলভাবেই আমরা তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার এবং যে নেসেসারি লিগ্যাল ব্যবস্থা আমরা নিয়েছি। যদিও পুলিশি অত্যাচারের আরো ভয়ঙ্কর অভিযোগ করেছেন ডিএসওর মহিলা সদস্যরা। আমি যখন লিখছি আমার নাম অ্যাড্রেস, তখন তারা ওসি বলল যে মোমবাতি নিয়ে আসো। মোমবাতি তারা নিয়ে এসে সেটাকে জ্বালিয়ে, তখন সেই মোমবাতির জ্বলন্ত যে মোম সেটা আমার হাতে ঢেলে দেওয়া হয় এবং পায়ের বিভিন্ন জায়গায় ছেঁকা দেওয়া হয়। হাতের এই যে মোমবাতির মোম এখানে ঢেলে দেওয়া হয়েছে এবং এখানে ঢেলে দেওয়া হয়েছে, এখনো সেই চিহ্ন আছে। এইভাবে আমাকে
মারতে থাকে। আমাদের মহিলা পুলিশের মহিলা থানাতেই সেই মহিলা যারা স্টুডেন্টস পড়ুয়া ছিল তাদেরকে রাখা হয়েছিল। ইভেন আমি বলতে চাই তাদেরকে ওখানে রাত্রেবেলা যেহেতু অনেক রাত্রে ওদেরকে আমরা ওদের ফ্যামিলি বা লয়ারের হাতে ছেড়েছিলাম, তো ওদের যে ইভেন খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আমরা করেছিলাম। তো আমি জানি না যেটা কেন করছে। সব মিলিয়ে পুলিশের সঙ্গে ছাত্র সংগঠনের সংঘাত চরমে। অর্ণব মুখোপাধ্যায়, সৌমেন চক্রবর্তী, এবিপি আনন্দ। সুশ্রিতা সোরেন, আমি আপনার কাছে আসবো, ঠিক কি হয়েছে আপনি কি অভিযোগ? হ্যাঁ, প্রথমত বলতে চাই আমরা ছাত্র সংগঠন এআইডিএসও যে 3টে দাবির ভিত্তিতে, অত্যন্ত ন্যায়পূর্ণ দাবির ভিত্তিতে আমাদের ধর্মঘট 3রা মার্চ ডাকা হয়েছিল, সেই আহ্বানেই আমরা কিন্তু ইউনিভার্সিটি মানে বিদ্যাসাগর ইউনিভার্সিটির গেটে আমরা যাই, শান্তিপূর্ণ মিছিল করতে করতে আমরা যাই এবং সেই ইউনিভার্সিটির গেটে আমরা যখন গিয়ে পৌঁছে দেখি যে সেখানে বিশাল পুলিশ বাহিনী, তারা কিন্তু আগে থেকেই অত্যন্ত সুপরিকল্পিতভাবে তারা সেখানে ছিল এবং আমরা পৌঁছানো মাত্রই আমাদের উপরে চড়াও হয়ে আমরা কোনো সেখানে অন্যায় কাজ কোনো কিছুই আমরা করিনি। কোনো গেট ঘেরাও তো দূরের কথা, আমরা সেখানে দাঁড়াবার মাত্রই কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের উপরে চড়াও হয়ে টেনে হিচড়ে মানে এমনভাবে অত্যাচার করতে করতে আমাদের ছাত্রছাত্রী যে কর্মীরা তাদেরকে তুলেছে পুলিশ ভ্যানে এবং এই যে আমার নিজের জামাকে ছিঁড়ে দিয়েছে টেনে, সেটা ভিডিও ফুটেজের মধ্য দিয়েই আপনারা দেখেছেন। আবার আমাদের ছাত্র কর্মীদেরকে এমনভাবে মানে মেরেছে, সেখানে পুলিশ ভ্যানে প্রথমত তুলেছিল, তারপরেই তাকে আবার টেনে হিচড়ে নিচে নামানো হয় এবং তার বুকের উপরে একজন পুলিশ তার হাঁটু গেড়ে মানে সেখানে বসে পুরো শ্বাসরোধ করার চেষ্টা করেছেন। সেই মুহূর্তে আরেকজন পুলিশ তিনি সেখানে লাথি মারছেন তাকে, এটা স্পষ্টভাবে ভিডিও এতে আছে, ওটা আমরা দেখাতে পারি। তাছাড়া আমাদেরকে যে থানার মধ্যে নিয়ে যাওয়া হলো, সেখানে আমরা যে কোতোয়ালি থানার মধ্যে মহিলা থানা, পাটনা বাজারের ওখানে আছে মহিলা থানা, সেখানে গিয়ে আমরা দেখলাম আমাদেরকে পুলিশ ভ্যানের থেকে নামানোর সময় সেখানে যে জায়গাটাতে সিসিটিভির আওতার বাইরে যে রুম বা যে জায়গা, সেখানে আমাদেরকে নিয়ে যায় এবং চুলের মুঠি ধরে টেনে হিচড়ে রুমের মধ্যে নিয়ে গিয়ে মানে পেছন দিক থেকে আমরা যে 4 জন ছাত্রী কর্মীরা ছিলাম আমাদেরকে লাথি মেরে রুমের অভ্যন্তরে মাঝখানে ফেলে দিয়ে মানে চতুর্দিক থেকে থানার যিনি ওসি ছিলেন মহিলা, তিনি সহ 5 জন পুলিশ কর্মীকে নিয়ে আমাদের উপর অকথ্যভাবে অত্যাচার চালায় এবং লাথি, ঘুষি, কিল, চড় এলোপাথারিভাবে আমাদেরকে মারতে থাকে। তার সাথে যিনি ওসি ছিলেন ওনার কোমরের বেল্ট নিজে খুলে সেই কোমরের বেল্টের দ্বারা আমাদেরকে সজোরে আঘাত করতে থাকে। এই 4 জন ছাত্রী কর্মীকে একসাথে যে আঘাত করা হলো, এই যে বর্বর আক্রমণ করলো, তারপরেই আমরা দেখলাম যে এই যে 3 জন আমাদের ছাত্রী কর্মীকে তা অন্য একটা রুমে নিয়ে যায় এবং আমাকে প্রথমে একা সেখানে রেখে আমাকে বলা হয় যে তুই এখানে বস, নিচে পা মিলে বস। দিয়ে আমি পা মিলে বসলাম, বলে তো তোর চুলের ক্লিপটা খোল। ক্লিপটা আমি খুললাম, বলে চুল ছেড়ে দে। চুল ছেড়েই আমি বসলাম। তারপরে বলছেন ওসি বলছেন যে আরও তার সঙ্গে যে পুলিশ কর্মীরা ছিলেন তাদেরকে বলল, 2 জনকে বললেন যে এই যে পা মিলা আছে এই পায়ের উপরে তোমরা দাঁড়াও, যাতে আমি বেতের আঘাত করব পায়ের পাতার তলায়, যাতে এই আঘাতে পাটাকে না সে সরিয়ে নিতে পারে, এইভাবে দাঁড়াতে বলেন। তারপরে এইভাবে আমার পায়ের উপরে দাঁড়িয়ে 2 জন সেই বুট পরা অবস্থায় তারপরে ওসি, থানার ওসি, উনি সজোরে আঘাত করতে থাকেন বেতের দ্বারা। তারপরে আমাকে বলা হয় যে তোমার নাম ঠিকানা বলো। আমি তখন আমার নাম বলতে শুরু করি, তাদেরই একজন পুলিশ কর্মী সেখানে লিখছিলেন কিন্তু উনি লিখতে পারছিলেন না। তখন বলে তুমি আরও জোরে তোমার নাম ঠিকানা বলো। তখন আমি বলছি কিন্তু তারা লিখতে পারছেন না। আবার আমাদেরই একজন আমাদের ছাত্রী কর্মীকে নিয়ে আসে, তাকে বলে তাদের একে নিয়ে আসো একজন ছাত্রীকে, সেই তাকেই দিয়েই আমরা লেখানো করাবো। এরপরে তাকে নিয়ে আসে,
আমাকে আবার নাম বলতে বলে, আমি নাম বললাম। তখন উনি লিখছিলেন যে আমাদের ছাত্রীকর্মী, তখন সেই অবস্থাতে তার হাতে গিটে গিটে বেতের আঘাত মারতে থাকে। যখন উনি লিখতে পারছিলেন না, তখন খুব মানে নোংরা ভাষায় সেখানে গালিগালাজ করে যে এরা কি পড়াশোনা করে নাকি, মানে এমন এমন অশ্লীল কথা বলেছে যেগুলো আমার মানে মুখে আনতে রুচিতে বাঁধছে। আমি বুঝতে পারছি, আনতে হবে হ্যাঁ, না। এরকম ভাবে আমাদেরকে মানসিক এবং শারীরিকভাবে অত্যাচার চালায়। এটা শুধু নয়, আবার আমাদেরকে মানে প্রাণে মারারও হুমকি দেওয়া হয়েছে যে এই থানার মধ্যে অনেক জায়গা আছে যেখানে আমি যদি মেরে পুঁতে দিই এখানে কেউ কিন্তু কোনো খোঁজ তল্লাশ পাবে না, এরকমভাবে আমাদেরকে অত্যাচার চালানো হয়। তার একটা জিনিস বলুন, আপনি তো অনেক সংগ্রাম করে একটা আদিবাসী পরিবার থেকে ছাত্রী গবেষক এই জায়গায় এসেছেন। আমি বলছি যে এই রকম ব্যবহার আপনার মানে আমার সংশয় হচ্ছে যে এই ওনার অভিযোগ যদি সত্যি হয়, আমরা 2025-এ বসে আছি না 1945-এ ব্রিটিশ আমলে বসে আছি আমরা জানি না। আমি বলছি যে পুলিশ কিন্তু বলছে আপনার একেবারে রাজনৈতিক স্বার্থে পুলিশের ওপর চাপ সৃষ্টি করতে এই মিথ্যে অভিযোগ করছেন। কোনো প্রমাণ আছে আপনাদের হাতে, মানে কোনো মেডিকেল টেস্ট বা এই কিছু? মেডিকেল টেস্ট আমরা গিয়েছিলাম, আমাদেরকে থানা থেকে ছাড়া হয় প্রায় রাত্রি 2টোর পরে, যেখানে আমরা 4 জন ছাত্রীরা, যে মহিলা থানা সেটা মেদিনীপুর শহরের প্রায় প্রান্তে, যেখানে কোনো মানে একজন মহিলাদেরকে ছাড়া হচ্ছে, সেখানে নিরাপত্তাহীনভাবে আমাদেরকে ছেড়ে দেওয়া হয়। আমরা যে কিভাবে আসব, এই যে বর্তমান সময়ে আমরা কি দেখছি, মানে প্রতিদিন পেপার উল্টালেই আমরা দেখতে পাচ্ছি মানে নারী নির্যাতনের যে দিনের পর দিন, মানে পেপার খুললেই গা শিউরে উঠবে এরকম একটা ভয়ঙ্কর অবস্থাতে মানে একজন মহিলা ওসি হয়ে কিভাবে মানে কোন এতে আমাদেরকে মহিলাদেরকে এইভাবে ছেড়ে দিতে পারে, এটা আমরা এই চিত্র থেকে আমরা কি বুঝতে পারি? মানে এখানে কি কোনো মানে যে সময় ভ্যানের মধ্যে আপনি বলছেন আপনার অভিযোগ যে অত্যাচার হচ্ছে, তার ভিডিও আপনাদের কাছে আছে কারোর কাছে? সেটা তো মানে আমি একবার, যেহেতু আমাদের কাছে ওখানে আমাদের প্রতিনিধি ছিলেন, যখন ওনাদের গ্রেফতার হচ্ছে, আমি গ্রেফতার যখন ওনাদের করা হলো তখন প্রিজন ভ্যানের মধ্যে তোলা হচ্ছে, ওনারা স্লোগান দিচ্ছেন, সেই স্লোগান বন্ধ করার জন্য পুলিশ চাপত দিচ্ছে, এই রকম একটা ছবি এবিপি আনন্দের কাছে আছে। আমি দ্রুত একবার ওনাদের গ্রেফতারের মুহূর্ত, তারপরে অবশ্য উনি যেটা বলছেন সেখানে তো খুব স্বাভাবিকভাবেই কোনো সংবাদ মাধ্যম বা ক্যামেরা পৌঁছানো খুব কঠিন, আমাদের নেই। আমি যে গ্রেফতারের মুহূর্তটার ভিজুয়াল আমি আর্কাইভ থেকে বের করেছি, দেখব ফুল ফ্রেম দেখতে। নজরুলদা, সম্ভবত এই ফুটেজ দেখে যা বলছি, আমি তো ঘটনাস্থলে ছিলাম না, সম্ভবত ওনাদের কেউ অসুস্থ হয়ে পড়েছেন, জল চাইছেন, সেখানে পুলিশ কর্মী একজন চাপড় মারলেন, একেবারে সেটা দেখা গেল। এই মুহূর্তে যা মারাত্মক অভিযোগ, মানে ওনার কি করা উচিত? আমি কাউন্টার আর্গুমেন্ট দিয়ে বলা হবে যে উনি মেডিকেল কেন করাননি, সরকারি হাসপাতালে কি প্রমাণ আছে ইত্যাদি, ওনাদের কি করা উচিত? কোশ্চেন যেটা হচ্ছে সেটা আইনের নয়, কোশ্চেন অফ ফ্যাক্ট। উনি যেটা বলছেন সেটা যদি হয়, তো যারা এটা করেছেন তাদের বিরুদ্ধে অভিযোগ করলে তাদের চাকরি থাকবে না, তাদের সাজা হয়ে যাবে। কিন্তু কোর্ট তো কিছু অর্ডার দিতে গেলে কিছু প্রমাণ চাই। এখানে যেটা দেখা যাচ্ছে, এই ব্যবস্থাটার জন্য কিছু সাজা হতে পারবে যে তারা জল চাইছেন, তো জল দেহাতে কোনো আপত্তি থাকতে পারে, সেটা বলতে পারে না, তাকে যে মারতে যাচ্ছে, জালে চাপড় মারছে, হ্যাঁ, তো এইটা পুলিশের ব্যবহার কিন্তু সমর্থনযোগ্য নয়, এবং এইটার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা হতে পারবে। আপনারা কি ভাবছেন পরবর্তী পদক্ষেপ? কাছে যাব পদক্ষেপ আমরা ভাবছি যে এইভাবে এই যে থানার মধ্যে এই যে 5 জন পুলিশ কর্মী সহ ওসি
যে আমাদের উপর বর্বর আক্রমণ চালায়, এটার তো আমরা এই যে দোষীদের দৃষ্টান্তমূলক অবশ্যই আমরা শাস্তির দাবি করছি, তদন্ত করা হোক এবং দোষীদের শাস্তি দেওয়া হোক, এটাই আমরা দাবি জানাই। এটা একেবারে কাস্টোডিয়াল টর্চার। আমি বলবো ওকে যে নিশ্চিতভাবে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তোমরা এই নিয়ে অভিযোগ করো এবং ওখানে অভিযোগ করো। এবং তাছাড়াও এই যে পুলিশের যে এই যে কাস্টোডিয়াল টর্চার, এটা পুলিশ করতে পারে না, যে বর্ণনাও দিল শিহরিত হয়ে যাবে একদম। আমি বলছি মাথায় রাখো, পুলিশ কিন্তু বলছে পুরোটা মিথ্যে। পুলিশ দেখুন যার যাবেন, মানে আমি বলছি ঊর্ধ্বতন অফিসার বলছেন মিথ্যে, এবার ওনারা যাবেন কোথায়? নিশ্চিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অভিযোগ দায়ের করবেন, ওখানে অভিযোগ দায়ের করবেন, এবং যদি পুলিশ যদি এর বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তার জন্য সাংবিধানিক আদালত রয়েছে। এবং নিশ্চিতভাবে পুলিশ এই যে কাস্টোডিয়াল টর্চার করেছে এটা কখনো করতে পারে না। এর তো অন্তত একটা ইনভেস্টিগেশন হওয়া উচিত। ও যে আজকে দাঁড়িয়ে এই যে অন্তত ক্যামেরার সামনে বলছে, অন্তত এর উপর ভিত্তি করে একজনের হাতে সম্ভবত একটা বোতল, মানে জলের বোতল ছিল, জল চাইছিল। বক্তব্য হচ্ছে যে রাজ্যে ধর্ষণের ঘটনাকে সাজানো ঘটনা, মিথ্যে ঘটনা বলে আখ্যায়িত করা হয়, সেই রাজ্যে সুশ্রিতার উপর আক্রমণের ঘটনাকে আপনার মনে হয় পুলিশ মেনে নেবে? আমার খালি একটা প্রশ্ন রয়েছে, এই রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপারসন কোথায় আছেন? উনি সিরিয়ালের জন্য গল্প লিখছেন। আমি অনুরোধ করব এবং এবিপি আনন্দের মাধ্যমে, যদি বোন সুশ্রিতা চান, আমি জাতীয় মহিলা কমিশনে ওকে নিয়ে যাব এবং ওর এই ওপর ঘটে চলা পুলিশি বর্বরতা, মহিলা পুলিশের বর্বরতা রাজ্যের মহিলা পুলিশ মন্ত্রীর নজরে তার শাসনকালে যদি হয়ে থাকে, তার বিরুদ্ধে যেন যথাযথ সম্ভব ব্যবস্থা নেওয়া যায়। আমি অনুরোধ করবো, যদি চান আমি ব্যবস্থা নিতে পারি। শোনো, এখানে তো দুটো ভার্সন, একটা হচ্ছে ওর ভার্সন, একটা হচ্ছে পুলিশের ভার্সন। তাহলে এর তো একটা তদন্ত হওয়া উচিত। মানে রাজ্য এখানে কি কোনো প্রশাসন সুশ্রিতার সঙ্গে যে তিনজন ছিল তাদেরও বক্তব্য, একদম শুধু বক্তব্য নিয়ে একটা তদন্ত হওয়া উচিত যে এই নিয়ে, কারণ এখানে অভিযোগটা পুলিশের বিরুদ্ধে। অন্ততপক্ষে রাজ্য সরকারের উচিত একটি নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা করা। এই যা অভিযোগ করছে একেবারে সাংঘাতিক অভিযোগ, এটা কাস্টোডিয়াল টর্চার। পুলিশ কাস্টডিতে নিয়ে গিয়ে কাউকে টর্চার, অন্ততপক্ষে দেখুন এখন প্রতিটি পুলিশ স্টেশনে সিসিটিভি আছে। দেখুন আমি যেখানে টর্চার করছে নিশ্চিতভাবে সেখানে সিসিটিভি ফুটেজ পাবেন না। কখন তাকে ঢোকালো, এই যে এন্ট্রি এন্ড এক্সিট, সেটা তো বোঝা যাবে। ও যে টাইমিং এর কথা বলছে, একজন নারীকে নিয়ে গিয়ে তুমি রাত্রি বেলায় গিয়ে ছেড়ে দিয়ে আসছো, আমি একটা জিনিস বলছি যে 70-এর দশকে নকশাল আমলে যে কাণ্ডটা হতো, যে পুলিশ রাতের অন্ধকারে ময়দানে নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসতো, তারপর পেছন থেকে গুলি করতো বলে আমরা শুনেছি। আমি তো দেখছি 2025-এ থিংস আর লাইক দ্যাট, যে এরকম একটা জেলায় একজন মেয়ে, আমি বলছি যে তিনি যে পরিবার থেকে এসছেন, যে সংগঠন করছেন, এটা 2007 সালে আপনি বলছিলেন বটে যে হায়ার সেকেন্ডারি পরীক্ষা বন্ধ করতে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা বন্ধের জন্য, ধর্মঘটের জন্য। আজকে ওরা শেখাচ্ছে, ওরা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে এটা ডিসেন্ট অ্যালাউ করেছে। আমরা এতগুলো কমিশন আছে, আমি প্লিজ সবাই একসঙ্গে বললে কিচ্ছু শোনা যাবে না, থামালাম। আমি বলছি ভাবুন একবার, এত কমিশন আছে, এবং আমি অর্ণব আলাদা করে আসবো, আলাদা করে আসবো। হ্যাঁ, আমার পরিষ্কার একটা বক্তব্য যে নির্বাচন এলে বিভিন্ন দলের রাজনৈতিক নেতা নেত্রীরা আদিবাসীদের গ্রামে যাচ্ছেন, সেখানে খাচ্ছেন, নাচছেন, যা যা করার, যা যা ভিজুয়াল তৈরি হয় সব করছেন। কিন্তু এই অভিযোগের ভগ্নাংশ যদি সত্যি হয়, কোথায় মুখ দেখাবে সমাজ? আমি অর্ণবের কাছে আসবো। আমি বলছি যে এই অভিযোগ যদি সত্য হয় তাহলে অবশ্যই শাস্তি হওয়া উচিত পুলিশের, এবং এর বিচার হওয়া উচিত। এবং আমি বলছি যে আদালত যদি পেশ করা যায় এবং তার প্রেক্ষিতে যা যা করা উচিত। কিন্তু ধৃতিমান সরকার আজকে একটা কথা বলেছেন যে ওই দিনকে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছিল, 2 হাফে পরীক্ষা ছিল। আমি এই শুধু প্রশ্নটুকু রাখবো, যখন আপনারা এই আন্দোলনটা করছেন, আপনাদের তো এটাও মাথায় রাখা উচিত ছিল যে ওই দিনকে একটা এত বড় পরীক্ষা হচ্ছে, এবং মেদিনীপুর কলেজে অর্ণব, আমি বিস্মিত হলাম। তার কারণ আমি বলছি যে এক সেকেন্ড প্লিজ। হ্যাঁ, আমি সত্যি আমি বিস্মিত হলাম। আমি বিস্মিত হলাম। আমি আসবো, সবার কাছে আসবো। তার আগে অর্ণব দুজনকেই থামালাম, এদিকে অডিও অফ চাই আমার। হ্যাঁ, দুজনকেই থামালাম।
আমি বলছি আন্দোলনের ইস্যু, আন্দোলনের যথার্থতা। আরে আনন্দবাজার পত্রিকা 100 বছর ধরে সব ধর্মঘটের বিরোধিতা করেছেন। আমার কাছে ইস্যুটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু যে কোনো ইস্যুতে এই ঘটনা সভ্য সমাজে ঘটতে পারে না, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। ইস্যু এবং সেই ইস্যু, এবং আগে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী ছিলেন তার একাধিক ডাকা আন্দোলনে তখন যারা শাসক ছিলেন বলেছেন এটা জাস্টিফাইড নয় কোনো ইস্যু বিচার করব আমরা এই ঘটনায়, ঘটনা সত্যি কি না তার নিরপেক্ষ তদন্ত হোক, আমি আসবো। কিন্তু সাংবাদিকতার স্বার্থে আমি পরপর দুটো জিনিস দেখাবো, তারপরে এই নিয়ে আলোচনা চলবে। প্রথম দেখাবো যে পুলিশের এ নিয়ে বিস্তারিত বক্তব্য, তারপর দেখাবো যে এই অভিযোগ শুধু উনি করছেন না, এসএফআইয়ের যে নেত্রীদের যে ছাত্রীদের সেদিন থানায় নিয়ে যাওয়া হয়েছিল তারাও এই অভিযোগ করছেন। পরপর আমি দুটো দেখাবো। প্রথমে দেখাবো পুলিশের বক্তব্য, কি বলছে এই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ। এরকম ঘটনা কোনো অবকাশই নেই, এর কারণ সেখানে সাফিসিয়েন্ট সিনিয়র অফিসার ওখানে উপস্থিত ছিল। আমাদের মহিলা পুলিশের মহিলা থানাতেই সেই মহিলা যারা স্টুডেন্টস পড়ুয়া ছিল তাদেরকে রাখা হয়েছিল। ইভেন আমি বলতে চাই তাদেরকে ওখানে রাত্রেবেলা যেহেতু অনেক রাত্রে ওদেরকে আমরা ওদের ফ্যামিলি বা লয়ারের হাতে ছেড়েছিলাম, তো ওদের যে ইভেন খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আমরা করেছিলাম। তো আমি জানি না যেটা কেন করছে। আমি আপনাদেরকে এটাও বলবো যে একটা সার্টেন পলিটিক্যাল পার্টি, একটি রাজনৈতিক দল, বামপন্থী একটি দল, সেটি এটাকে চেষ্টা করছে, তাদের জেলার যারা লিডারশিপ আছে তারা এটাকে একটা ইস্যু করার চেষ্টা করছে। আমার কাছে আপনারা কি ভাইরাল ভিডিও পেয়েছেন আমি এখনও সেটা কগনিজেন্স আসেনি, তো আমার কাছে একটি ভাইরাল অডিও আমি পেয়েছি যেখানে সেই পার্টিকুলার রাজনৈতিক দলের জেলার যে জেনারেল সেক্রেটারি আছে তিনি বলছেন এই একটা ভালো ইস্যু পেয়েছি, পুলিশকে চেপে ধর, আইসির নামে অভিযোগ কর, হাইকোর্টে নিয়ে যা, পুলিশকে হ্যারাস কর। গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করার জন্য আমরা সেদিন যেটা করার আমরা করেছি, এবং সেখানে পুলিশের যে ব্যবস্থা নেওয়া আপনারা জানেন কোনো রক্তপাত হয়নি, কোনো ঝামেলা সেখানে হয়নি। এবং সেই ঘটনার পরে আমরা অভিযোগ পেয়ে দুটো এফআইআরও, ওইটা ভিত্তিতে দুটো এফআইআরও আমরা করেছি। যেহেতু পড়ুয়া, আমরা পড়ুয়াদের যে তাদের যে সামাজিক অবস্থান সেটাকে আমরা মাথায় রেখে তাদের প্রতি আমরা সংবেদনশীলভাবেই আমরা তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার এবং যে নেসেসারি লিগ্যাল ব্যবস্থা আমরা নিয়েছি। কিন্তু এটাকে একটি পার্টিকুলার রাজনৈতিক দল, বামপন্থী একটি রাজনৈতিক দল, সেটিকে পুলিশকে চাপ দেওয়া, ওসির নামে কমপ্লেন কর, আইসির নামে কমপ্লেন করে অযথা এই জিনিসটাকে একটি অন্য দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি আশা রাখবো যদি তারা মাননীয় হাইকোর্টও জিনিসটা নিয়ে যায়, আমরা সেই হাইকোর্টে সমস্ত তথ্য পরিসংখ্যানের সহিত আমরা সেটা জমা দিতে সক্ষম হব। এই পুলিশ যা বলেছে তার প্রেক্ষিতে সুস্মিতা সোরেনের কাছে আরেকবার যাব, আপনার উত্তর শুনলেন আপনি পুলিশ কি বলছেন? হ্যাঁ, এখানে এই পুলিশ যিনি বলেছেন, আমরা তো মানে গণতান্ত্রিক যে জেলার এসপি যিনি বলেছেন উনি এখানে এরকম বক্তব্য বলেছেন। আবার আমাদেরকে মানে সেই থানার অভ্যন্তরে আমরা যখন ছিলাম তখন আমাদেরকে থ্রেট দেওয়া হয় কেরিয়ার নিয়ে, বাড়ির প্রশ্নে, আবার জীবন সংশয় নিয়ে বিভিন্ন দিক থেকে, যে তোমরা বাইরে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে তোমাদেরকে, তাহলে আমরা কিন্তু কেস দেব না, এমনি ছেড়ে দেব। সেখানে যে পুলিশকর্মী আমাকে রাত্রি 11:50 বাজে তখন আমাকে রুম থেকে ডেকে নিয়ে যায়, এবং যেখানে নিয়ে যায় সেটা হচ্ছে সিসিটিভির আওতার বাইরে, সেই রুমে নিয়ে গিয়ে এই প্রস্তাব দেয় এবং বলে যে তোমাদের নামে একটা বড় কেস ফাইল হচ্ছে, সেটা এসপি বলেছেন, তোমরা যদি এই প্রস্তাবে রাজি হও, তোমরা যদি ক্ষমা স্বীকার করতে চাও তাহলে তোমরা বলো, এবং তোমাদের আরও যে এখানে ছাত্রীকর্মীরা আছে তাদের মতামত 5 মিনিটের মধ্যে নিয়ে আসো। তার আগে তো আমাদেরকে এরকম অকথ্য অত্যাচার করেছে, মানে ঠিকমতো হাঁটতে পারছি না, ঠিকমতো দাঁড়াতে পারছি না, কিভাবে 5 মিনিটের মধ্যে আমি সেখানে রুমে গিয়ে আবার তাদের মতামত নিয়ে আবার আসবো? তাহলে এই যে বর্বরতা, এই বর্বরতার শিকার তো আমরা হয়েছি। একটা জিনিস জানা আছে, এসপি বলছেন যে পুরোটাই ভিত্তিহীন, পুরোটাই মিথ্যে। আমি বলছি যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, কিন্তু এইটা বলার আগে মানে আমি বলছি পুলিশের নিয়ম কি, আমি আইন জানি না। এই যে একটা তো বিভাগীয় তদন্ত হবে, তারপর তো এই বিষয়ে বিভাগীয় তদন্ত কি হয়েছে, দেখুন কোন থানায় কি হয়েছে সেটা একটা বিভাগীয় তদন্ত কি তার আগে হয়েছে? এসপির আগে সত্যতা বা পুলিশ যা বলছেন বা ওনারা যা বলছেন আমি কোনোটার পক্ষে বিপক্ষে মত রাখছি না, বেশ। কিন্তু আমি যদি ধরে নিই যে ওনারা যা বলছেন সেটা ঠিক, তাহলে আইনের সাহায্য পাতে যেটা করার দরকার ছিল, ওনারা বলছেন যে সেখানে সিসিটিভি ক্যামেরা ছিল না, ঠিক আছে,
কিন্তু যখন ওনাদের ছাড়া হলো তখনও রাত্রিবেলায় ডাক্তারের কাছে ওনারা যেতে পারেননি, ঠিক আছে, কিন্তু সকাল তো হয়েছে, তখন ওনাদের মেডিকেল কলেজে ওরা গিয়েছে, মেডিকেল কলেজ দেখেনি, তো অন্য জায়গায় ডাক্তারের কাছে গিয়ে ওনাদের একটা মেডিকেল সার্টিফিকেট নেওয়ার দরকার ছিল, কেস করার জন্য একটা দরকার আছে। এরপরে ওনারা যেটা বলছেন যে আমরা অভিযোগ জমা দিতে গেছি, জমা নেয়নি, কিন্তু সেই অভিযোগটা রেজিস্ট্রি করে পাঠাতে আপত্তিটা তো ছিল না, পাঠানো দরকার ছিল। আমি ভুল ঠিক কিছু বলছি না, যদি এটা পাঠানো হতো তাহলে পরবর্তীকালে এটা দেখানো যেত যে আমরা যে ডাক্তারি পরীক্ষা করতে গিয়েছিলাম মেডিকেল কলেজে, সেখানে তারা করেনি, তারপরে অন্য জায়গায় গিয়ে করেছি, বা আমরা অভিযোগ দিতে গিয়েছিলাম তারা নেয়নি কিন্তু আমরা রেজিস্ট্রি করে পাঠিয়েছি, এটা আছে একটা বিশ্বাসযোগ্যতা পেত। এবং এরপরে যে তারা জমা দেননি, এরপরে যে রেজিস্ট্রি করে পাঠিয়েছেন, তারপরে যদি এসপি কোনো তদন্ত না করে এই কথা বলতেন তাহলে এসপির বিরুদ্ধে ব্যবস্থা হতো। কিন্তু তারা যে অভিযোগ করতে গিয়েছিলেন এইটা প্রমাণ করার মতো তো কোনো তথ্য ওনাদের কাছে নেই। মানে কিন্তু নজরুল্লাহ, আমি বলছি একটা জিনিস, আমিও আইনের লোক নই, এই ইন্দ্রানুজের ঘটনা থেকে, যাদবপুর থেকে আমি শিক্ষা নিচ্ছি যে এই ঘটনার এতদিন বাদে আজকের হাইকোর্ট বলল যে ইন্দ্রানুজের বয়ানটাকে এফআইআর হিসেবে ট্রিট করতে হবে। কতদিন কেটে গেছে? ঘটনা 4 দিন। আমি বলছি যে ওদের ঘটনা, অত্যাচারের ঘটনা আজ সংবাদ মাধ্যমে এসছে, আসার পর পুলিশ সুমোটো হিসাবে এটাকে অভিযোগ হিসাবে নিতে পারে না যে আমাদের একজন ছাত্রী পুলিশের ব্যারাকে হ্যারাস্ট হয়েছেন এবং রাতভর একদল ছাত্রী, ফলে সেখানে পুলিশেরও কিছু করণীয় আছে। যদি তারা না করে, আমি বললাম ঠিক ইন্দ্রানুজের মতোই ঘটনা ঘটতে পারে, এটা যদি কোর্টে যায় আমি জানি না আবার কি হতে পারে। ফলে আমার কথা হচ্ছে যে পুলিশের এই মডেলটা খুব চেনা মডেল, যে অভিযোগ করতে গেলে দে আর ডিনাইড, ফলে তার টেস্ট হবে না, তার কোনো তাকে সিসিটিভির আওতায় পাবে না। 11:50 সময় ওরা যা বলেছে সেটা খতিয়ে দেখুন। এক্স্যাক্টলি যে কথা বললেন, দেখুন আমরা এতক্ষণ পর্যন্ত যার বাইট দেখাচ্ছিলেন তিনি হচ্ছেন ওই জেলার পুলিশ সুপার, অর্থাৎ পুলিশের যে ওই জেলার সর্বোচ্চ কর্তার কাছে এটা নলেজে আছে। আমি জাস্ট ওনাকে একটা প্রশ্ন করতে চাই, আচ্ছা আপনাকে যখন ছেড়ে দিল তারপরে পুলিশ তদন্তের স্বার্থে যে পুলিশ অ্যাট্রোসিটিস হয়েছে কি হয়নি, কাস্টোডিয়াল টর্চার হয়েছে কি হয়নি, তার জন্য কি আপনাকে ডেকেছিল পুলিশ? কোনো যে পরের দিন আমাদেরকে কোতোয়ালি থানায় ডাকা হয়েছিল, কিন্তু টাউন বাবু এটা ডেকেছিলেন, কিন্তু উনি, আমরা সকাল থেকে গিয়েছিলাম, অপেক্ষা করছিলাম দেখা করার জন্য, কিন্তু উনি কোনো মতেই দেখা করেননি। এবং ফোনে যে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, ফোনেও তাকে পাওয়া যায়নি। মানে আমাদেরকে দীর্ঘক্ষণ এইভাবে বসিয়ে রাখা হয়েছিল, কিন্তু আমাদের সঙ্গে কোনো যোগাযোগ উনি করেননি। মানে সেটা কি আপনারা যখন বসেছিলেন দীর্ঘক্ষণ, ওটা কি মানে সিসিটিভির আওতাধীন ছিল? মানে ওখানে সিসিটিভি ছিল? হ্যাঁ, ওখানে থানার এতে সিসিটিভি ছিল, এবং আমাদের যে শারীরিকভাবে অত্যাচারিত হয়েছি তার কিন্তু চিহ্ন আমাদের শরীরের মধ্যে আছে, এখনো আছে। এই যে মোমের জ্বলন্ত মোমকে গায়ে ফেলে দিয়ে কিভাবে চামড়া উঠে গেছে সেটা এই তো দেখতে পাচ্ছেন। তাছাড়া পায়ের যে পায়ের পাতাতে যে বেত দিয়ে মারা হয়েছে তারও এখনো ব্লাড জমে আছে পায়ে, সে কালো চিহ্ন এখনো আছে। এবং আমাদের একটা ছাত্র কর্মীকে তাকে বুট দিয়ে, মানে ওসি সেখানে লাথি মেরে তার ঠোঁট কেটে যায়, এবং সেই যে রক্ত ঝরতে থাকে তখন তাকে বলা হয় যে তুমি তার মুখে জল ঢেলে দেওয়া হয় যে তুমি এই জলটা, এই রক্ত জলটাকে না ফেলে তোমাকে কিন্তু এটা খেতে হবে, মানে জোরপূর্বক তাকে খাওয়ানো হয়েছে। তারপরে আমাদের অভিভাবক যখন দেখা করতে যায় তার আগে আমাদেরকে জোরপূর্বক, আমরা স্নান করতে চাইনি, জোরপূর্বক আমাদেরকে স্নান করিয়েছে, যে কোনো চিহ্ন যাতে না দেখতে পাই। এই যে মোমের ছেঁকা দেওয়া হয়েছে পায়ে, হাতে, সমস্ত জায়গায়, এই প্রমাণকে লোপাট করার জন্য আমাদেরকে জোর করে স্নান করার, বাথরুমে নিয়ে গিয়ে স্নান করিয়েছে। এবং অভিভাবকরা যখন আমাদেরকে দেখছে যে এরকম অবস্থায় ঠিকমতো হাঁটতে পারছি না, যখন প্রশ্ন করছে ওসি ম্যাডামকে, তখন উনি বলছেন যে আমি কি এতটাই পাশবিক, আপনি এভাবে দেখছেন কেন উনাকে? মানে তখনই উনি পরিষ্কার সেখানে মানে স্বীকার করছেন না যে আমি মেরেছি বলে। অভিযোগ এই যা যা ঘটেছে পুরো ঘটনা ন্যারেট করে আপনার অভিযোগ এখনো দায়ের করা উচিত। এবং যদি এই পুলিশ খুব স্বাভাবিকভাবে, যে পুলিশ সুপারের যা স্টেটমেন্ট বোঝা গেল যে উনি যা পরবর্তীতে বললেন যাতে একটা এনকোয়ারি হয়তো করেছেন, যে আমরা
হাইকোর্টেও দিতে পারে। পুলিশ সুপার আগে থেকে মানে অ্যাজিউম করতে পারছেন যে এটা হাইকোর্টে যাবে, ফলে এই যে হাইকোর্টেও দিতে পারে, মানে প্রাইম অফিসে একটা ইনকোয়ারি করে রেখে দিয়েছেন। কিন্তু আপনাদের ইমিডিয়েট এই নিয়ে স্টেপ নেওয়া উচিত বলে মনে করি। এবং এই যে পুলিশ অ্যাট্রোসিটিস, এই যে কাস্টোডিয়াল টর্চার, এটা পুলিশ কখনোই করতে পারে না। আর এই যে পুলিশ সুপারের যে স্টেটমেন্টগুলো দেখছি যে উনি যা যা বলছেন, একেবারেই আপনি যা বলছেন তার একেবারে সম্পূর্ণ পরিপন্থী, কোনোটার সঙ্গে সাজুজ্যতা নেই। সেই জন্য ইমিডিয়েট এখনো পর্যন্ত যে কেসে যে কথা নজরুলদা বলছিলেন না, যে কেস করা উচিত যেভাবে, নিশ্চিতভাবে সেই সুযোগ এখনো রয়েছে এবং আপনারা চাইলে আইনের সাহায্য এখনো পেতে পারেন। এবং বিশেষ করে আরেকটা কথা আমি বলতে চাই যে আরেকজন আমাদের ছাত্রী কর্মী আজকেই এখানে যখন কলকাতা মেডিকেল কলেজে মেডিকেল রিপোর্ট করাতে নিয়ে যায়, সেখানে কিন্তু তারা অস্বীকার করে করার জন্য করতে চায়নি এবং এটাও ভিডিও ফুটেজে দেখানো হয়েছে। সেই ছাত্রী কর্মী সেখানে সেন্সলেস হয়ে যায়। মানে এটা যে বর্বর অত্যাচারের ফল, আজকে সে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়লো, সেখানে কলকাতা মেডিকেল কলেজেও সেখানে চিকিৎসা করতে চাইছে না, মেদিনীপুর মেডিকেল কলেজেও একই অবস্থা। তাহলে এর থেকে আমরা কি বুঝতে পারছি? একদম আমি দ্রুত একবার আপনাদের সামনে রাখবো। এক হচ্ছে যে 2021 সালের 8ই অগস্ট প্রধান বিচারপতি রামানা তিনি কোট আনকোট বলেন, মানবাধিকারের প্রতি আঘাতের ঝুঁকি সব থেকে বেশি পুলিশ স্টেশনগুলোতে। পুলিশি হেফাজতে অত্যাচার ও অন্যান্য পুলিশি শোষণজনিত সমস্যা এখন আমাদের সমাজে বিদ্যমান। সাম্প্রতিক খবর বলছে এগিয়ে থাকা শ্রেণীও 3rd ডিগ্রি ট্রিটমেন্ট থেকে নিষ্কৃতি পাচ্ছেন না। আমি ঘটনা সত্যি মিথ্যে, অভিযোগের সত্যতা আসে তো তদন্তে উঠে আসবে, আর এর ভেতরে নিঃসন্দেহে তদন্ত, যেরাম ফিরদৌস বলল, এখনও আদালতের দরজা খোলা আছে। আমি আবার এই বিষয়ে আসবো, কিন্তু তার আগে শুধু উনি যেরকম আদিবাসী গবেষক ছাত্রী, সেই রকম ডিএসও দল করেন, অর্থাৎ এসইউসিআইয়ের ছাত্র সংগঠন করেন, এসএফআই নেত্রীরাও, এসএফআই ছাত্রীরাও সেই দিনের ঘটনার পর একাধিক অভিযোগ করেছেন। কি বলছেন তারা আমার পরের প্রতিবেদনে দেখাবো, তারপর আবার আলোচনায় ফিরবো। দেখুন, এসইউসিআই এর ছাত্র সংগঠন ডিএসও থেকে শুরু করে সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই মেদিনীপুর মহিলা থানার বিরুদ্ধে একই অত্যাচারের অভিযোগ উঠে আসছে। একই দিন অর্থাৎ সোমবার, অর্থাৎ যাদবপুর কাণ্ডের প্রতিবাদে ধর্মঘটের দিন। এই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন মেদিনীপুর কলেজের এসএফআই নেত্রী সুচরিতা দাস। বাড়ির ভেতর যখনই তুলেছে তখন থেকেই বিভিন্নভাবে টর্চার করছে। এখনকার ওসি সাথী বাড়ি আমার সঙ্গে ফোনে স্পিকারে কথা বলে বলছে, তোর কোন বাপ আছে, কতগুলো বাপ আছে, কোথায় কোথায় বাপ আছে, সবাইকে ডাক, কে তোকে ছাড়িয়ে নিয়ে যেতে পারে সেটা আমিও দেখব। আরও অভিযোগ করেছেন এসএফআই নেত্রী। স্যালাইন কাণ্ডে আমরা যখন আন্দোলন অবস্থায় ছিলাম, সেই সময় তাদের ওপর তখন থেকেই তারা আমাদেরকে নাকি টার্গেট করে রেখেছিল যে আমি তাদের ডিপার্টমেন্টে মার্ক হয়ে আছি। সেই জন্য তারা নিজের ইচ্ছা মতো তারা নিজেরাই বলছে, সেই কারণে তোর ওপর আমরা নিজের সুখ মিটিয়ে নিতে চাই, যে তোকে প্রচুর মারবো, নিয়ে গিয়ে আরও মারবো। থাপ্পড় মেরেছে, আমার গালে এখানে কেটে গেছে, হাতে পা দিয়ে বুট দিয়ে লাথি মেরেছে, বিভিন্ন জায়গায় আমার কালশিটে পড়ে গেছে, কেটে গেছে। অশ্রাব্য গালিগালাজ এবং অত্যাচার থানার ভিতরে। থানার পুলিশের উচ্চপদস্থ কর্তা মহিলা অফিসার, তিনি বলছেন তোর কোন বাপ আছে, কত বড় বাপ আছে, তাকে ডেকে আন, দেখে নেব। অত্যাচারের যাবতীয় অভিযোগ উড়িয়ে পুলিশের দাবি ঘটনার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। বামপন্থী একটি দল সেটি এটাকে চেষ্টা করছে, তাদের জেলার যারা লিডারশিপ আছে তারা এটাকে একটা ইস্যু করার চেষ্টা করছে। আমার কাছে একটি ভাইরাল অডিও আমি পেয়েছি, যেখানে সেই পার্টিকুলার রাজনৈতিক দলের জেলার যে জেনারেল সেক্রেটারি আছে তিনি বলছেন, এই একটা ভালো ইস্যু পেয়েছি, পুলিশকে চেপে ধর, আইসির নামে অভিযোগ কর, হাইকোর্টে নিয়ে যা, পুলিশকে হ্যারাস কর। ডিএসও এসএফআই দুই সংগঠনের অভিযোগকেই ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল। যদি অত্যাচার পুলিশ করে থাকে তাহলে সে প্রথম কথা মেডিকেল টেস্ট করুক, ডাক্তারি পরীক্ষা করুক, ডাক্তারি রিপোর্ট নিয়ে যে অফিসাররা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কেস করুক। তা না করে আমাকে মেরেছে, আমাকে ধরেছে, আমাকে লাথি মেরেছে, এসব গল্প করে রাজনৈতিকভাবে কিছু ফায়দা লোটার চেষ্টা করে। সব মিলিয়ে দরজা তুঙ্গে। সৌমেন চক্রবর্তী ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন,
মমতা বন্দ্যোপাধ্যায় যে গণতান্ত্রিক আন্দোলনের পথ ধরে দশকের পর দশক একেবারে লড়াই করে আজকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন, এটা তাদের অতি বড় সমালোচকও কথা অস্বীকার করবেন না। আমার কি মনে পড়ে যাচ্ছিল জানেন, সিঙ্গুর থেকে চুলের মুঠি ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই বিডিও অফিস থেকে তুলে আনা হয়েছিল, এবং এটা বলতে আমার কোনো অভিযোগের আড়াল নিতে হবে না, আমার নিজের চোখে দেখা। সেই মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের বিরুদ্ধে আজকে তাঁর সরকার এই অভিযোগ যদি ওঠে, আমি আবার বলছি অভিযোগের সত্যতা আমরা জানি না, কিন্তু এই অভিযোগের নিরপেক্ষ তদন্ত যে কেউ দাবি করবেন। আমি এইখানে মমতা বন্দ্যোপাধ্যায় 2006 সালের 23 ডিসেম্বর হুগলি পুলিশের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ এনেছিলেন আপনাদের দেখাবো। যারা বলছেন না যে পুলিশ এই ধরনের ঘটনা করতে পারে না, তাদের বোধহয় আমি শুধু আর্কাইভে বসে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, আমি বলছি এর একটা অংশ কিন্তু আমাদের চোখের সামনে হয়েছে, যার ফলে শুধু অভিযোগের আড়াল আমার লাগবে না। কি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন হুগলি পুলিশ নিয়ে 2006 সালের 23 ডিসেম্বর, দেখুন। কতগুলো সিপিএম এর ক্যাডার পুলিশের ড্রেস পরিয়ে প্রতিদিন অপমান করছে, অসম্মান করছে। যেই বর্ধমান পেরিয়ে গেছে 8টা-10টা পুলিশের গাড়ি নিয়ে পুরো আমাদের গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করে উড়িয়ে দেবে এরকম, কারণ তখন প্রেস নেই, কিছু নেই, পুরো উড়িয়ে দেওয়ার মতো প্ল্যান করেছে। তখন আমরা গাড়ি ঘুরিয়ে নিয়েছি, যেই গাড়ি ঘুরিয়ে নিয়েছি তখন আমরা বাইরে থেকে মেয়েগুলোকে নিয়ে এসে টানা হাজরা করে চুলের মুঠি ধরে মারতে মারতে আবার কতদিন মার খাবো গো দিদি? আপনাদের কি মারধর করা হয়েছে? নিশ্চয়ই মারধর করেছে, আমাকে হাত টাত সব ছিঁড়ে দিয়েছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরও পুলিশের একটা অংশ যে তার কাজ করছেন না বা চক্রান্ত করছেন তার বিরুদ্ধে, এ কথা একাধিকবার মঞ্চের ওপর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই বলেছেন। আমি খুব সাম্প্রতিক আরেকটা উদাহরণ রাখি, 2021 সালের 10ই মার্চ নন্দীগ্রামের যে ঘটনা, সেখানে তিনি বলেছিলেন কোট আনকোট, এটা নিশ্চয়ই ষড়যন্ত্র, স্থানীয় পুলিশ কেউ ছিলেন না, এসপি ছিলেন না, স্থানীয় পুলিশের কেউ ছিলেন না, একেবারে নিজেই বলেছিলেন। সুতরাং আমি বলছি একটা সরকার সমস্ত কিছু যে একই সঙ্গে নির্দেশে চলছে এরকম নয়, তার কারণ তার পুলিশ সম্পর্কেই স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক অভিযোগ একাধিক সময় তিনি অন রেকর্ড বলেছেন। পরের উদাহরণ, तो साजिश जरूर है। साजिश है किसी की? लोकल पुलिस कोई नहीं था, लोकल पुलिस में कोई नहीं था, एसपी भी नहीं था, लोकल पुलिस कोई नहीं था। অর্থাৎ ওই সময় নির্বাচন কমিশনের অধীনে পুলিশ ছিল, সেই পুলিশের অধীনে যে স্থানীয় পুলিশ ছিল নির্বাচন কমিশনের অধীনে, তারা সেখানে ছিল না। এই চক্রান্তের ইঙ্গিত তো স্বয়ং মুখ্যমন্ত্রীও দিয়েছিলেন। আমি জানি না এই ঘটনা, কিন্তু আমরা এইটাকে আশা করতে পারি যে তদন্ত হবে। সমিতদা, দেখো, এটা তদন্ত হবে এবং হলে কি হবে এটা না, মানে তৃণমূলের মুখপাত্র এখানে অর্ণব আছে, অর্ণবের কথাতেই বোঝা গেল। দেখো, এই মেয়েটির উপর, আমাদের বোনটির উপরে যে অত্যাচার হয়েছে, বা আরও কয়েকজন 3জন ছিল, তাদের ও যখন বর্ণনা দিচ্ছে, তারপরে পার্থ যখন সাপোর্ট করছে, সমবেদনা জানাচ্ছে, পার্থকে আমাদের আরেক ভাই অর্ণব তৃণমূলের মুখপাত্র কি দুঃখজনকভাবে আমার কাছে অন্ততপক্ষে বলছে, তোমাদের এসএফআইর আবার ডিএসওর জন্য এত দরদ কেন? মানেটা কি? একটা মানুষের 3-4জন মানুষের উপরে অত্যাচার হলো, সেখানে ডিএসও, সেখানে এসএফআই, আমি প্রথমটা বললাম যে পুলিশের আমি শুনেছি, আমি নিজের কানে শুনেছি এই অভিযোগ। যদি না, এটা কখনো এটা হতে পারে না। একজন শিক্ষক হিসেবে আমি তোমার কাছে এটা আশা করি না ভাই। সেটা হচ্ছে সেই দিনকে ছিল হচ্ছে এটা যদি শাসক দলের রিপ্রেজেন্টেটিভের এই মোটিভ হয়, একই সঙ্গে হয় যে আপনারা আরেকটু দায়িত্বজ্ঞান সম্পূর্ণভাবে কেন এই জায়গাকে গেলেন না? আপনারা কেন ভাবলেন না যে ওই দিনকে যদি আপনারা আন্দোলন করেন তাহলে এতজন যে পরীক্ষার্থী, তার পরীক্ষার্থীদের সমস্যা, আন্দোলন পুলিশ কি করবে? গাড়িতে উঠে কিন্তু আমি অতীতে ফিরতে চাই না, কিন্তু আমি বলছি পরীক্ষা পিছোতে হয়েছিল এবং এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা হ্যাঁ পিছোতে হয়েছিল আন্দোলনে। না ঠিকই, কিন্তু আমি বলছি আমি তো ওভারঅল কোনো ধর্মঘট, আমি বলছি যে ওভারঅল তৃণমূল, বিজেপি কিংবা এসইউসিআই, বাম, কোনো না ঠিকই, কিন্তু আমি বলছি কোনো ধর্মঘটই আমি সমর্থন করি না। 100 বছর ধরে আনন্দবাজার পত্রিকা সমর্থন করিনি, 20 বছর ধরে সমর্থন করিনি, কিন্তু আমার বক্তব্য ধর্মঘটের ইস্যু তো এখানে ইস্যু নয়। ইস্যু হচ্ছে যে ওনার অভিযোগটা সত্যি কিনা, ওনার সঙ্গে যে ঘটনার বিবরণ ওনারা দিচ্ছেন, ওনারা দলীয়ভাবে এবং এসএফআইও দিচ্ছে, সেইগুলো সত্যি কিনা, এর তো তদন্ত হওয়া উচিত। হ্যাঁ, অর্ণববাবু এখানে যে প্রশ্ন তুলেছেন, আমি সেই প্রসঙ্গে একটা কথা বলতে চাই যে আমাদের ছাত্র সংগঠন কিন্তু পরিষ্কারভাবেই জানিয়ে দিয়েছিল যে এই বন্ধ, ধর্মঘটটা কলেজ এবং বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে, স্কুলকে কিন্তু এর আওতার বাইরে রাখা হয়েছিল। এবং যে বিশ্ববিদ্যালয়ে এই সমস্যা হয়েছে, যেখান থেকে আমাদেরকে অ্যারেস্ট করা হয়, সেটা কিন্তু শহরের বাইরে, যেখানে মানে কোনো
জনবহুল এলাকা নয়, সেখানে কোনো স্কুল সেন্টারও ছিল না সেখানে, তাহলে সেখানে আমরা মিছিল যাওয়া মাত্রই আমাদেরকে অ্যারেস্ট করা হয়। আমরা কিভাবে আমি অর্ণবকে বলি যে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোনো উচ্চ মাধ্যমিক সিট পড়েনি। আমি আবার বলছি যে আমি ধর্মঘট, আমি যে ইস্যুতেই হোক আমি সমর্থন করি না, কিন্তু তার সঙ্গে এই ঘটনার কি আদৌ কি যোগ আছে? আমি শুভময়দার কাছে যাবো দ্রুত। হ্যাঁ দেখুন 2000 এই কাস্টোডিয়াল ডেথের কথা আপনি যেটা বললেন না, 2023 সালে কলকাতার বুকে আমহার স্ট্রিট পুলিশ স্টেশনে আপনার মনে আছে যে একটি যুবক, তরতাজা যুবক, সে হেঁটে থানার ভেতরে গেল, তার মরদেহটা থানা থেকে বেরোলো এবং তার মৃত্যু ঘটেছিল এমন একটা ঘরে যেখানে সিসিটিভি কভারেজ ছিল না। সুশ্রিতার সঙ্গে আমার রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, ও আদিবাসী সমাজ থেকে উঠে আসা একটা মেয়ে, সেই মেয়ের উপরে পুলিশি বর্বরতা, এবং আমি আজকে ধন্যবাদ জানাবো, ওর কপাল ভালো, ও অনেক পুণ্য করেছে যে ও আজকে জীবন্ত অবস্থায় বেরিয়ে আসতে পেরেছে। তা না হলে যেভাবে একটা সিসিটিভি ছাড়া ঘরে যেখানে কভারেজ নেই, যেভাবে ওকে ঢুকিয়ে এবং ওর সঙ্গে যারা ছিলেন তাদের উপর যেভাবে অত্যাচার চালানো হয়েছে, সেই অত্যাচার ও মানে প্রাণ নিয়ে ফিরে এসছে, এটা আমার কাছে অত্যন্ত ধন্যবাদ জনক। আমরা আরেকবার বলছি, পুলিশ নিষ্ক্রিয় মহিলা কমিশন কোথায় গেলেন? সাক্ষী মালিকের কি করেছিল? কি করেছিল? সেসব আপনারা পুলিশ করেছিল, আপনারা পুলিশ করেছিল। সেসব আপনাদের মানবাধিকার কমিশন রেখা শর্মার ভূমিকা কি ছিল? রেখা শর্মার ভূমিকা, আপনি মানবাধিকার কমিশনের কথা বললেন, রেখা শর্মার ভূমিকা কি ছিল সেই সময়? আপনারা নারী নির্যাতন নিয়ে কথা বলবেন না, নারী নির্যাতন নিয়ে কথা বলবেন না। প্রথম জিনিসটা হচ্ছে শাসকের চরিত্র রাষ্ট্র ব্যবস্থায় সবসময় এই ধারাটা থাকে, এটা নিয়ে আলাদা করে কোনো রাজনৈতিক দলকে বলার বিষয় নেই। আমাদের কেন্দ্রের নিশ্চয়ই জনজাতি কমিশন আছে, আমি বলবো যে তারা নিশ্চয়ই দেখছেন, তো এটা তো একদম হারিয়ে যাওয়ার মতন নয়। দুই, যখন সুশ্রিতা সোরেন মহাশয়া আজকে দুপুরবেলাও বলছিলেন এবং তার সঙ্গে তার যেই বক্তব্য, এই বক্তব্যের মধ্যে কিন্তু খুব ফাঁক দেখা যাচ্ছে না। সত্য মিথ্যার বিচার তো খুব শক্ত রাজনীতিতে, ফলে আমার মনে হয় এটা গুরুত্ব দিয়ে দেখা উচিত। তিন হচ্ছে ধৃতিমান বাবু, আমাদের যিনি এসপি, তিনি যখন তার বক্তব্য রাখছিলেন, মনে হয়েছে, যেটা অনেক আইপিএস আইএএসের সঙ্গে তো কথা বলার সুযোগ হয়েছে, তাদের যে পেশাদারি বক্তব্য তার বদলে তার বক্তব্যটা অনেকটা শাসক দলের সমর্থকের মতো শোনালো যেন। আমার পর্যবেক্ষণ ভুল হতে পারে, এগুলোর মধ্যে তো অঙ্কের ঠিক ভুল হয় না। এবার প্রশ্ন হচ্ছে আমরা কি চাই? আমরা চাই যে রাজনৈতিক ব্যবস্থায় এক রাজত্ব থেকে অন্য রাজত্ব, গণতান্ত্রিক পরিস্থিতি বজায় থাকুক। সামনে নির্বাচন আসছে, এইটা যদি চলতে থাকে, ফলে রাজ্যের শাসক দলের কাছে আমাদের বারবার করে বলতে হবে যে আজকে যেটা শুনলেন এর ব্যবস্থা নিন, নির্বাচনের আগে পর্যন্ত পশ্চিমবঙ্গে একটা পরিস্থিতি সৃষ্টি হোক যাতে যেন ঠিকঠাক ভোট হয়। লক্ষ্য রাখুন যে ঘটনা কিন্তু আস্তে আস্তে গিয়ে দাঁড়াচ্ছে, তাতে যে ভয়ের জায়গাটা আসছে, আবার একটা রক্তাক্ত নির্বাচনের দিকে আগামী 1 বছর ধরে কি আমরা হেঁটে যাচ্ছি? এর বাইরে কি আমরা বেরোতে পারি? একদম এইখানটা। হ্যাঁ, আমি শুধু দুটো জিনিস বলবো। একটা হচ্ছে যে জেলা নিয়ে আপনারা দেখাচ্ছেন, যে জেলার পুলিশ সুপাররা ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টার। আপনি যদি দেখেন পশ্চিম মেদিনীপুর, সেখানে হচ্ছে যে ভারতী ঘোষ বলে একজন পুরোপুরি আমাদের ছিলেন এসপি, এবং তিনি মাননীয় মুখ্যমন্ত্রীকে মা বলে সম্বোধন করতেন। এবং ঘটনা কিরকম, যে কংগ্রেসের তখনকার এমএলএ মানস ভুইয়া, তিনি অভিযোগ করতেন যে জেলায় কোনো বিরোধীদের অভিযোগ ভারতী ঘোষ নেন না, এবং সেটা তৃণমূলের ছাড়া। ফলে এখন সেই মানসবাবু চলে গেছেন হচ্ছে মানস ভুইয়া এতে কংগ্রেসে, আর এখন তৃণমূলে। আর এখন যিনি পুলিশ সুপার, তার ওই কথাটা শোনা ইন্টারেস্টিং, অডিও টেপ তার কাছে এসছে। কিছুদিন আগে অডিও টেপের গল্প আমরা দেখেছিলাম, এই যে আমাদের আরজি করার সময় কলতানকে গ্রেপ্তার করে নিয়ে গেছিল বিধাননগর পুলিশ। আমি বলছি এরকম অনেক অডিও টেপের থিওরি, স্কুটির থিওরির মতো পুলিশের কাছে জমা হচ্ছে, যেগুলো বিরোধীদেরকে সাহায্য করার জন্য এরা যখন ইচ্ছে ঝুলির থেকে বের করার চেষ্টা করেন। আমার ধারণা অত্যন্ত কাঁচা কাজ পুলিশ করেছেন, অন্তত তার আগে অস্ত্রগুলো দেখি। আমি এই অডিও টেপের কথা বললে আমার সোমা মুখার্জি মনে পড়ে। সোমা মুখার্জি, যে আমি সোমা বলছি, জানিস তো এরকম হয়েছিল, এই যে দিনের পর দিন ধরে তখন তো আপনারা ওকে সমর্থন করেছেন। কোথায়? তখন তো আপনারা সমর্থন করেছিলেন। সোমা মুখার্জি, আমি তো বললাম যে আরজি করেছিলেন, আরজি বলুন একটা স্টেটমেন্ট দিয়েছেন, আপনি আরজি কর নিয়ে বলুন ভাইরাল হওয়ার শটটা কোথায় গেল? বেশ দুজনকেই থামালাম।